সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সন্ধ্যার সংবাদে। সঙ্গে আছি আমি সানজিদা ইসলাম এবং আমি ফারনাজ জুই। শিরোনাম জানাচ্ছিলাম, সম্ভাবনার অপর দুয়ার খুলে ক্যালেন্ডারে পাতায় যোগ হলো আরও একটি বছর। নতুন এই অভিযাত্রায় চ্যালেঞ্জ থাকলেও আছে সমৃদ্ধি, স্বস্তি আর প্রত্যাশার গল্প। সংবাদে এড়িয়ে থাকছে প্রতিবেদন। এবারে পুরো খবর। সারা দেশে এবার ওয়ার্ড পর্যায়ে শুরু হলো টিকাদান কার্যক্রম, যেখানে এক মাসে টিকা পাবেন দেশের মোট 3,31,00,000 মানুষ। ইপিআই প্রধান জানালেন, মাইক্রো প্ল্যানিং এর এই মেগা প্রজেক্ট 30 বছর ধরে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পরিচিত, যা অত্যন্ত কার্যকরী। নতুন এই ভ্যাকসিন কার্যক্রমের পাশাপাশি চলমান থাকবে বুস্টার ডোজ দেওয়াও। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী মার্চের মধ্যে 1 কোটি মানুষ পাবেন বুস্টার ডোজ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা টিকা দেশের 64 জেলায় ছড়িয়ে এখন পৌঁছে গেছে তৃণমূলে। শুরু হয়েছে দেশব্যাপী ওয়ার্ড ভিত্তিক টিকাদান কার্যক্রম, যেখানে টিকা পাবে তৃণমূলের মানুষ। দেশে টিকাদানের প্রাথমিক লক্ষ্যমাত্রা 11,40,00,000। এর মধ্যে 7,80,00,000 মানুষ পেয়েছেন প্রথম ডোজের টিকা। বাকি থাকা তৃণমূলের সাধারণ মানুষের কাছে পৌঁছতে ব্যবহার করা হচ্ছে দেশের 1,11,164টি টিকা কেন্দ্রকে। প্রতিটি কেন্দ্র থেকে টিকা দেয়া হবে 3 থেকে 400 জনকে। প্রতি ওয়ার্ডে এই টিকা কার্যক্রম চলবে সপ্তাহে 3 দিন। অবশ্যই রেজিস্ট্রেশন থাকবে, যারা তারা টিকা নিতে পারবেন। যাদের রেজিস্ট্রেশন নাই তারা জন্ম নিবন্ধন নিয়েও নিতে পারবেন। যদি জন্ম নিবন্ধনও না থাকে, আমাদের চেয়ারম্যান বা মেম্বার সাহেব যদি একটা সার্টিফিকেট দেন, সেটা দিয়েও তিনি টিকা নিতে পারবেন। শুধু তাই নয়, এই টিকা কার্যক্রম বেগবান করতে স্থানীয় জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নেওয়া হবে। পাশাপাশি দেশব্যাপী চলবে বুস্টার ডোজ সহ অন্যান্য টিকা কার্যক্রম। মসজিদের মাইক ব্যবহার করব, স্থানীয় জনপ্রতিনিধিরা সেখানে প্রচার কার্য করবেন এবং সেইভাবে প্রচারও হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের টিকার কোনো সংকট নেই। পর্যাপ্ত টিকা হাতে থাকায় দেয়া হচ্ছে বুস্টার ডোজ। মার্চ নাগাদ বুস্টার ডোজ পাবেন অন্তত 1 কোটি মানুষ। আমাদের লাগবে প্রায় 2.5 কোটি ডোজ লাগবে বুস্টার দিতে, বুস্টার ডোজ হিসেবে দেওয়ার জন্য সেই ব্যবস্থা আমাদের রয়েছে। টিকা কার্যক্রম খুবই সফলতার সাথে চলছে। যা টিকা লাগবে সব ব্যবস্থা আমাদের করা আছে, আমরা করেছি। 12 বছরের নিচে শিশুদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো অনুমোদন না থাকায় আপাতত টিকা প্রয়োগের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনাকালে উৎসব হয়নি, তাতে কি? বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে হাতে তুলে দেওয়া হলো নতুন বই, যেখানে উচ্ছ্বাসের কমতি ছিল না এতটুকু। নতুন পাঠ্যপুস্তক পেয়ে তাদের চোখে মুখে ছিল হাসির ঝিলিক। প্রথম দিনে প্রাথমিক স্তরের সব পুস্তক দেয়া হলেও সংকট ছিল অষ্টম, নবম শ্রেণীর বইয়ের। আরেফিন শাকিলের রিপোর্ট। শীতের সকালে মিষ্টি রোদে হাতে হাতে নতুন বই, চোখে মুখে খুশির ঝলক। নতুন বইয়ের গ্রানে মাতোয়ারা ক্ষুদে শিক্ষার্থীরা। নতুন ক্লাসের নতুন পাঠ্য বই পেয়ে উল্লাসিত শিশু শিক্ষার্থীরা। বইয়ের ঘ্রাণটা, বইয়ের অনেক অনেক মজার। ইংলিশ বইয়ের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের নাম, এরকম আমার অনেকই ভালো লাগে বই পড়তে। এটা অনেক এনজয় করেছি, আমার ফ্রেন্ড এসেছে, আমি অনেক মজা করেছি। তবে 2 বছর আগে বছরের প্রথম দিন ছিল আরো ভিন্ন আবহে। শিক্ষাবর্ষের শুরু মানেই ছিল সারা দেশে স্কুলে স্কুলে রীতিমতো উৎসব, কিন্তু সেই আনন্দ আয়োজনে রেখা ছেদ পড়ে করোনা সংক্রমণে। এবারও বই উৎসবের বড় আয়োজন না থাকলেও বিতরণ থেমে থাকেনি। শনিবার সকাল থেকেই সারা দেশের স্কুল শিক্ষার্থীদের হাতে পৌঁছায় নতুন বই। নতুন বই পেয়ে আমার অনেক ভালো লাগছে। ক্লাস 6-এ উঠেছি। নতুন বছর স্বপ্ন আমার ভালো রেজাল্ট করা। 14টা সাবজেক্ট হতে চাপ বেড়েছে, এটা ঠিক কথা। নতুন বছরে নতুন বই পেয়েছি, নিউ জিনিস শিখতে পারবো। বই বিতরণ উপলক্ষে রাজধানীর প্রায় সব স্কুলে স্বাস্থ্যবিধি মানায় তোড়জোড় ছিল। এবার একদিনে বা একসঙ্গে বই না দিয়ে ভিন্ন ভিন্ন দিন বা সময় দেওয়া হচ্ছে বিনামূল্যের বই। ফলে এবার বই বিতরণের কাজটি চলবে 13 জানুয়ারি পর্যন্ত। নতুন বই পেয়ে আমার অনেক ভালো লাগছে। এখন ভালো লাগছে।
তবে প্রথম দিনে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সব বই পায়নি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এখনো সব শ্রেণীর সমস্ত বই বিদ্যালয়ে পৌঁছায়নি। বলছে যে তারা আসা মাত্রই আমাদেরকে জানাবেন এবং বই দিয়ে দিবেন। বাংলা ভার্সনটা আসে নাই, ইংরেজি ভার্সন বইটা আমাদের এসেছে। প্রতিটা টেবিলে টেবিলে আলাদা জায়গায় বুথ করে দেওয়া হয়েছে, তারা ওইভাবেই নিচ্ছে এবং ওরা খুব খুশি। এবছর প্রায় 4,17,00,000 শিক্ষার্থীর জন্য 34,70,00,000 পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করা হবে। এখন পর্যন্ত প্রায় 20 কোটি বইয়ের ছাড়পত্র দিয়েছে এনসিটিবি। আরিফিন শাকির, নিউজ 24, ঢাকা। ৭১-এ পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন। এই স্বীকৃতির জন্য গেল বছর 15 নভেম্বর আবেদন করেছিলেন শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে তৌহিদ রেজা নূর। বিশিষ্টজনেরা বলছেন, সুবর্ণ জয়ন্তীর বছরেই এই স্বীকৃতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের জন্য এক বিশাল অর্জন। শকুন আবিরের প্রতিবেদন। 52 ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম শুরু করে বাঙালি জাতি। এই সংগ্রাম নিধনে নিরস্ত্র ও নিরপরাধ বাঙালির ওপর নির্মম গণহত্যা চালায় পাকিস্তানি বর্বর সেনারা, যার সূচনা 1971 সালের 25 মার্চ। অপারেশন সার্চলাইট নামের সেই অভিযানে কালো রাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা। 9 মাসের মুক্তিযুদ্ধে হত্যা করা হয় 30 লাখ বাঙালিকে। স্বাধীনতার পরবর্তী সময়ে গণহত্যার স্বীকৃতি নিয়ে আন্তর্জাতিক মহলে বিভিন্ন সময় দাবি তুললেও ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। তবে নতুন বছরের শুরুতেই ৭১-এ বাঙালিদের ওপর পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে জেনোসাইড বা গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন। এই স্বীকৃতির জন্য গেল বছর 15 নভেম্বর আবেদন করেছিলেন শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে তৌহিদ রেজা নূর। 30 লক্ষ মানুষ শহীদ হলেন, আত্মদান করলেন, তারা কি আসলে একটা সময় ধীরে ধীরে আসলে একেবারেই মুছে যাবেন? সব মিলিয়ে আসলে মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটি কিভাবে ধীরে ধীরে হারিয়ে গেল, আমরা কোথায় ছিলাম, কেন এখানে আসলাম, এই ভাবনাগুলো কাজ করত। লেমকিন ইনস্টিটিউটের পক্ষ থেকে সেখানে বিশেষ করে আমি বলবো যে একজন লয়ার আছেন আইরিন, আর একজন আছেন প্রফেসর, উনি হচ্ছেন এলিসা। ইনরা মূলত তখন মুখ্য উদ্যোগ নিয়ে আমি একটি আবেদন করেছিলাম। তার ভিত্তিতে তারা একটি অত্যন্ত সুলিখিত এবং বিশদভাবে বা বিস্তৃতভাবে ব্যাখ্যা করে একটি বিবৃতি দিয়েছেন। ৭১-এ সংগঠিত জেনোসাইডের জন্য একটি খুব বড় স্বীকৃতি। আন্তর্জাতিক মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো ৭১-এর গণহত্যাকে একে একে স্বীকৃতি দেবে বলে আশা করছেন তৌহিদ রেজা নূর। অন্যদিকে অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ জানান, এই স্বীকৃতি বিশ্ববাসীর কাছে ৭১-এর জেনোসাইড বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। আমার ব্যক্তিগত, আমার জন্য না, বাংলাদেশের জন্য, মানবতার জন্য, বিশ্ব মানবতার জন্য একটি বড় স্বীকৃতি। এই ধরনের স্বীকৃতি যত পাওয়া যাবে ততই ৭১ জেনোসাইডের বিষয়টা জনগণের অ্যাটলিস্ট গ্লোবালি জনগণের কাছে রীতিমতো বড় একটা বিষয় হয়ে থাকবে। তারা বলছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরেই এই স্বীকৃতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের জন্য এক বিশাল অর্জন ও প্রাপ্তি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে দক্ষ মানব শক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়াতে শিল্প উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। এক্ষেত্রে রপ্তানি পণ্য যেন মান সম্পন্ন হয় তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়ের প্রতিবেদন। করোনা সংক্রমণের কারণে 1 বছর বিরতি দিয়ে নতুন জায়গায় বছরের প্রথম দিনে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখন থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে স্থায়ীভাবে অনুষ্ঠিত হবে বাণিজ্য মেলা। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিদেশি পণ্য রপ্তানির পাশাপাশি স্থানীয় বাজার তৈরি করার উপরও গুরুত্ব দেন তিনি। চতুর্থ শিল্প বিপ্লব সামনে, সেদিকে লক্ষ্য রেখে স্কিলড ম্যান পাওয়ার তৈরি করা, অর্থাৎ দক্ষ মানব শক্তি তৈরি করা, আমরা কিন্তু সেদিকেও ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি, যাতে আমরা কোনোভাবেই যেন
পিছিয়ে না থাকি সেটাই আমরা দেখব। করোনার পর আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি অন্তত এইটুকু অনুরোধ করব যে এখন কিন্তু খাদ্যপণ্যের চাহিদাটা বিভিন্ন দেশে বৃদ্ধি পাচ্ছে, আর এটা কখনোই কমবে না। কৃষি পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এর দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। বিশ্ববাজারে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড তৈরির লক্ষ্যে শিল্প উদ্যোক্তাদের আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, কোন দেশে কোন ধরনের পণ্য রপ্তানি করা যায় তা নিয়েও কাজ করতে হবে। এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যে বর্তমানে আমাদের যে কূটনীতি, এটা হবে বাণিজ্যিক কূটনীতি, অর্থাৎ ইকোনমিক ডিপ্লোম্যাসি, এবং সেইভাবেই সকলে কাজ করছেন এবং উদ্যোগ নিয়েছেন। যারা রপ্তানি করেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনার নিজের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে। আপনার পণ্যের গুণগত মান ধরে রেখে আপনি যেন আপনার বাজার ঠিক রাখতে পারেন, আরও উন্নত করতে পারেন। বিশেষ প্রণোদনার লক্ষ্যে আইসিটি পণ্যকে এবছরের বিশেষ পণ্য হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন ডলার। আর শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দর্শক, বাণিজ্য মেলার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মাহমুদুল হাসান। মাহমুদ, প্রথমবারের মতো পূর্বাঞ্চলে আয়োজিত মেলায় দর্শনার্থী সমাগম এখন কেমন দেখছেন? আজকে যেহেতু প্রথম উদ্বোধন করা হলো মেলাটি, আজকে উদ্বোধন করা হয়েছে এবং আজকে প্রথম দিন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে প্রচুর দর্শনার্থী কিন্তু এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছেন এবং হচ্ছে যে স্টলগুলো মোটামুটি যে পর্যায়ে রয়েছে, আমরা আয়োজকদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে হয়তোবা আর 2-3 দিনের মধ্যে তারা পুরোপুরি সাজিয়ে নিতে পারবেন মেলাটি এবং সেই ক্ষেত্রে হয়তোবা একটি ভালো পরিবেশে কিন্তু এখানে আসতে পারবেন দর্শনার্থী এবং ক্রেতারা। এবং 20 একর জায়গার উপরে এখানে 250-টির উপরে স্টল রয়েছে, সব মিলে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে। একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলতে চাই, তো কেমন পরিবেশ দেখছেন এই মেলা? আগের বাণিজ্য মেলার চাইতে এবারকার পরিবেশ অনেক ভালো। আমরা রূপগঞ্জবাসী মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা বাণিজ্য মেলা আমাদের কাছে এনে দেওয়ার জন্য, এবং স্টলগুলো খুব সুন্দর। আরও 4-5 দিন লাগবে পুরোপুরি জমতে আর কি। আপনাকে ধন্যবাদ। তো জুই, শুনতে পারছিলেন কিন্তু যে মানুষের কিন্তু আগ্রহের কিন্তু অনেক জায়গা, বিশেষ করে এখানে স্থানীয় যারা রয়েছেন তারাও বলছেন তাদের এখানে কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে, পাশাপাশি কিন্তু যে এখানকার যে পরিবেশ যেটি অনেক সুন্দর এবং যারা আসবেন তারা কিন্তু মোটামুটি উপভোগ করতে পারবেন। শুধু যে মেলাটি তা কিন্তু নয়, এখানকার সার্বিক যে ব্যবস্থাপনা তাতে কিন্তু তারা সন্তুষ্ট হবেন বলেই আশা করা যাচ্ছে। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বাণিজ্য মেলার খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। পরের প্রসঙ্গ, নতুন বছরে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, মুক্তি পাবেন খালেদা জিয়া, আর প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার, এমন আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে আওয়ামী লীগ পথ চলতে চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। লাবণ রহমানের রিপোর্টে বিস্তারিত। 2021 শেষে শুরু হলো নতুন বছর। রাজনীতির বছর হিসেবে কেমন গেল ফেলে আসা বছরটি, তা নিয়ে আছে আলোচনা সমালোচনা। তবে নতুন বছর বিএনপির জন্য স্বস্তির হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল আশা করেন নতুন বছরে গণতন্ত্র মুক্ত হবে, তার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মুক্তি পাবেন। এ সময় রাষ্ট্রপতির সংলাপকে অর্থহীন বলেও মন্তব্য করেন তিনি। আমরা তো এই সংলাপকে কোনো অর্থহীন মনে করছি। আমরা মনে করি যে বর্তমানে যে রাজনৈতিক সংকট, সেই সংকটটা কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরি করার সংকট নয়। এর প্রধান যে সংকট, সেই সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন রকম সরকার থাকবে, সেটি হচ্ছে প্রধান সংকট। আশা করছি যে এই নববর্ষে জনগণ মুক্ত হবে, গণতন্ত্র মুক্ত হবে, দেশনেত্রী এবং খালেদা জিয়া মুক্তি পাবেন। দেশে অবশ্যই আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এদিকে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে কার্যক্রম এগিয়ে নিতে চায় আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণমানুষের দল হিসেবে নতুন বছরে নতুন আশা ও প্রত্যাশায় পথ চলতে চায় তার দল। শনিবার সকালে নিজ বাসভবনে ব্রিফিং এ এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে বাংলাদেশে জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সাথে সঙ্গতি রেখে আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রিয় প্রতিষ্ঠান আওয়ামী লীগকে
উন্নয়ন ও অগ্রগতির পথরেখা ইতিবাচক ধারা বলিষ্ঠ বেগবান করার অঙ্গীকার করছি। এ সময় দলের পক্ষ থেকে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। হ্যাপি নিউ ইয়ার। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপি থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। শনিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির 36তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। দাবি করেন দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। জি.এম. কাদের আরও বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায়। দেশে বেকারত্বের হার বাড়ছে জানিয়ে কর্মসংস্থান বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। সবাইকে কাজ করতে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকারি দল কারচুপি তো দূরের কথা, কারচুপির এখন দরকারও নাই, আপনাকে দাঁড়াতেই দিবে না। আমাদের ক্যান্ডিডেটকে দাঁড়ালে তাকে ধরে মারা হচ্ছে, কাপড় জামা ছিঁড়ে দেওয়া হচ্ছে, ধমক দেওয়া হচ্ছে, বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে, তাদেরকে ধরে আটক করে রাখা হচ্ছে। আমাদের পয়সায় চলে যে প্রশাসন, সেই প্রশাসন আমাদের বিরুদ্ধে, দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করছে। এর চেয়ে বড় কলঙ্কজনক অবস্থা আর কি হতে পারে? অভিযোগ আর পাল্টা অভিযোগে এখন জমজমাট নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। সাবেক মেয়রের বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার বলেছেন, আধুনিক সেবাবঞ্চিত মানুষ এখন ক্ষুব্ধ। তবে এমন অভিযোগকে ষড়যন্ত্র উল্লেখ করে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভি বলছেন, নারায়ণগঞ্জ হল নৌকার ঘাঁটি। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের ব্যস্ততাও তত বাড়ছে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন আর দোয়া চাচ্ছেন প্রার্থীরা। বছরের প্রথম দিনে সকাল 10টার দিকে বন্দরের 21 নম্বর ওয়ার্ড থেকে দিনের প্রচারণা শুরু করেন বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। এ সময় তিনি সাবেক মেয়রের বিরুদ্ধে অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের ব্যর্থতায় নগরবাসী আজ নানা সমস্যায় জর্জরিত। এই জয়টা তো জনগণের জয়, জনগণের সাথে সরকারের নির্বাচন চলছে। আমার দৃঢ় বিশ্বাস সরকারের ব্যর্থতা জনগণের পক্ষে আসবে। সিদ্ধিরগঞ্জে 3 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি অভিযোগ করেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ। আমার মনে হয় আমি সবচেয়ে বিরোধী দলের সবসময়, এটা 2011 নির্বাচনে দেখা গেছে, 2016তেও দেখা গেছে, 2022এও দেখা যাচ্ছে। আমি কখনোই কোনো প্রশাসনের কর্মকর্তার সাথে আমার খুব যোগাযোগ থাকে না। আমি সারাক্ষণই মাঠে থাকি, আমার সাথে জনগণের এই যোগাযোগ, এবং আমি বাড়তি কোনো সুযোগ দলীয়ভাবে কখনো নেই নাই। এদিকে সাধারণ ভোটাররা মনে করেন, নানামুখী নাগরিক সমস্যার সমাধানে যাকে যোগ্য মনে হবে তাকেই ভোট দিবেন তারা। দেশ পরিচ্ছন্ন করতে হবে, দেশের পরিবেশ ভালো করতে হবে, এইরকম প্রার্থী আমরা চাই। তাকে অবশ্যই একজন সৎ মানুষ হতে হবে এবং গণমানুষের নেতা নেত্রী হতে হবে। যোগ্য প্রার্থী আমাদের যাকে মনে হয় তাকে আমরা ভোট দিব। যে 16 জানুয়ারি নির্ধারিত হবে আগামী মেয়াদে কার হাতে যাচ্ছে শিল্পবহুল এই সিটি কর্পোরেশনের দায়িত্ব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পিঠাপুলি তৈরিতে শখের বশে আপনারা যে গুড় খেয়ে থাকেন, তার সবই কি আসল? বাজারের অধিকাংশ গুড়েই আখ কিংবা খেজুরের রসের ছিটে ফোটাও নেই। গোখাদ্য, লালি, আটা আর গরুর চর্বির সঙ্গে রং মিশিয়ে বানানো হচ্ছে এসব গুড়। সাভারের বেশ কয়েকটি কারখানায় রাতের আধারে জালিয়াত চক্র তৈরি করে টনকে টন গুড়, যা ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে। কি খাচ্ছি আমরা? 4 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। সেলিম খানের ছবিতে বিস্তারিত দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধান। রোগীর পাথেয় কিংবা পিঠাপুলি উৎসবে বাজারের এসব গুড়ই ভরসা ভোক্তাদের। রং চকচকে গুড়ে ভোক্তাদের আস্থাও শতভাগ। তবে বিক্রেতাদের আছে এ নিয়ে নানা অভিযোগ। আমাদের দোকানে কোনো গুড়ে নাই সাভারে, এগুলো হচ্ছে ভেজাল নিম্নমানের গুড়। সাভার গুড় আর নিজেরা বানায়, ওটা করে লাভ নেই। দেশে গুড় তৈরির সবচেয়ে বড় মোকাম সাভারের নামাবাজার। দিনে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে কাজ বন্ধ থাকলেও গোপনে ট্যাঙ্কার ভর্তি গোখাদ্য চিটাগুড় আনলোড করছে কারখানাগুলো। চিনির গাইড, এটা চিনির গাইড, এটা গরু খাদ্য না, গরু খায়, মাছ খায়। এখন বর্তমান এটা গুড়ের গোডাউন। এটা তো দিয়ে গুড় বানায়, গুড় বানায় কিনা আমার কেমন কমু, তাহলে আমার কোন দিকে। দীর্ঘ অপেক্ষার পর রাতে গুড় তৈরির সবচেয়ে বড় কারখানায় নিউজ 24 টিম। খেজুর, আখের সব গুড়ই তৈরি হচ্ছে এই কারখানায়। তবে খেজুর বা আখের রসের ছিটে ফোঁটাও নেই। আছে সারি সারি আটার বস্তা, চিনি, গরুর চর্বি আর রঙের মজুদ।
এটা ময়দা, এটা গুঁড়ে দেওয়া হয়। এটা দিলে গুড়টা শক্ত হয়, একটু ভালো হয়। চিনির গাদের সাথে আটা, তারপরে রং সব দিয়ে আমরা নূতন করি। চিটা গুড়ের সঙ্গে আটা, চিনি আর গুড়কে জমাট বাঁধাতে মেশানো হচ্ছে গরুর চর্বি, সাথে একটু চকচকে করতে দেয়া হচ্ছে বিষাক্ত কাপড়ের রং। এইভাবেই হয়ে গেল মুখরোচক গুড়। গভীর রাতে খোলামেলা আর নোংরা পরিবেশে তৈরি এসব গুড় সহ্য করতে পারবেন তো আমাদের ভোক্তারা? কারখানাটিতে এক রাতেই তৈরি করা হচ্ছে কয়েক টন গুড়। সেগুলো পরে ছড়িয়ে দেওয়া হয় রাজধানী সহ সারা দেশে। পাশের আরেক কারখানায় চলছে গুড় তৈরির মহা জালিয়াতি। গোখাদ্য, চিটা গুড় আর আটা মিশিয়ে বানাচ্ছে তথাকথিত গুড়। এসব ভেজাল গুড় সাধারণ ভোক্তাদের দেখে চেনার জো নেই। প্রসেসিংটা হলো আমরা লিকুইড মালটা কিনে আনি, ওই যে চিনি দেই, একটু কালার দেই। এটা কি ঠিক হচ্ছে? উপায় নাই তো ভাই এখন। একই জায়গায় আরেকটি কারখানায় নিউজ 24-এর টিম দেখে সটকে পড়ে কর্মীরা। এটা দেখার জন্য যে আমাদের ফুড সেফটি অথরিটি আছে, সেই অথরিটি যে এটা দেখার কথা সেটা তারা কিভাবে দেখে সেটা নিয়ে প্রশ্ন আছে। এগুলো যে গুড় তৈরি করে মানুষকে খাওয়ানো এটা কোনোভাবেই অ্যালাউবল না, এবং এটার বিরুদ্ধে আমরা অবশ্যই শক্ত হাতেই আমরা ব্যবস্থা নেব। এমন ভেজাল গুড় খেয়ে প্রতি বছরই রোগাক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। তাই খাদ্যে ভেজাল রোধে সমন্বিত অভিযান পরিচালনার দাবি ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শনিবার সকালে প্রধান বিচারপতি ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল 11টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রধান বিচারপতির সফর সঙ্গী ছিলেন আপিল বিভাগের বিচারপতিগণ। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানকার পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। শুক্রবার দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। স্থানীয় সরকারকে পদে পদে শৃঙ্খলিত করে রেখেছে কেন্দ্রীয় সরকার। তাই আইন পরিবর্তন না করে বাংলাদেশে স্থানীয় সরকার ভূমিকা পালন করতে পারবে না বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। শনিবার সকালে বিএফডিসিতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে সংসদের আদলে করা বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সুশাসন নিশ্চিতকরণে স্থানীয় সরকারের ভূমিকা শিরোনামে করা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে সরকারি তিতুমির কলেজের বিরোধী দল হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতর্কিকরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। পদে পদে কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারকে শৃঙ্খলিত করে রেখেছে। সুতরাং যতই আপনারা শক্তিশালী স্থানীয় সরকারের কথা বলেন, এই আইন পরিবর্তিত না হলে পরে বাংলাদেশে স্থানীয় সরকার তার ভূমিকা করতে পারবে না। সার্চ কমিটি করে কোনো লাভ হয় না। সার্চ কমিটি করলেও যা হবে, না করলেও একই লোকই নির্বাচন কমিশনে আসবে। জাতীয় পার্টির 36তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার সকালে বাড়িধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদেশি এরশাদ। সভাপতিত্ব করেন এরিক এরশাদ। এ সময় প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট কাজী রোবায়েত হাসান সহ ঢাকা উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহামারীর সাথে লড়াই আর ক্ষতবিক্ষত অর্থনীতি টিকিয়ে রাখার চেষ্টা, মোটা দাগে এমনই কেটেছে 2021 সাল। যদিও পুরনো ক্ষত সাথে নিয়েই পথ চলা শুরু হলো আরও একটি বছরের, তবু নতুন বছরে করোনার ধকল কাটিয়ে গতি ফিরে পাক অর্থনীতি আর প্রাণ চাঞ্চল্য ফিরুক নাগরিক জীবনে, এমন প্রত্যাশার কথাই বলছেন জনমানুষ। নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলি শেখ জালালের ক্যামেরায় 2022 সালের প্রত্যাশা ও চ্যালেঞ্জের কথা জানাচ্ছেন আমাদের রিপোর্টার বাবু কামরুজ্জামান। করোনার কারণে এবার এই যে একটা দুর্ভিক্ষ গেল, বৃষ্টির কারণে অনেক খেসারি সরষা মারা গেছে কৃষকের। এই বছরে আবার কাতি মাসে যে ফসলাদি বুনছিলাম, সরিষা, কলই,
বৃষ্টির কারণে সবগুলি আমাকে মার খেয়ে গেছি। নতুন বছর আসলে আমরা আবার ইরি ধান লাগাবো, মালিকে কি দিব তাই। আর শস্যপাতি যদি নাকি ন্যায্য মূল্যের দাম বেশি পাই আমরা, তাইলে আমরা বাড়ি গাড়ি কোনো কিছু আমরা চাই না। আমাদের বাড়িতে মনে করেন অভাব, আমরা এই কাজ কাম করে ডাল ভাত খেয়ে চলি, যাইতে পারি না স্কুলে, বা আব্বু অসুখ, তার জন্য আর কি যাইতে পারি না। নতুন বছরের আর কি ওইরকম কোনো আশা আকাঙ্ক্ষা আমাদের নাই, কারণ এতেই তো আমরা করতে পারি না, গরিব মানুষ। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, আগেকার থেকে বহুত এগিয়েছে। বাইরের কান্ট্রির পয়সা এসে উন্নত হয়ে গেছে। আগে তো বহুত কষ্ট ছিল, পায়রার সাইলের যাই কত কিছু খাইছে, রাস্তাঘাট, কারেন্ট, বিদ্যুৎ সব দিকেই বাড়ছে। মানিগঞ্জ হাইটে যেতাম, আজকে মানিগঞ্জ গাড়িতে যাই। আসলে 2021 সাল 2000 আসলে দোকানে আমি করিনি, কাজকাম যদিও ছিল, তো করোনার ভয়ে যেমন স্যালনই খুলিনি। গরিব শ্রেণীর লোক যারা, তারা সবসময় কষ্টে ছিল বা কষ্টে থাকবে। বাকি যত নতুন বছরিকার যাই আসুক, আমাদের জন্য আসলে একই অবস্থা, আমরা কোনোদিন উঠতে পারবো না। করোনা তো আমাদের অনেক কিছু নিয়ে গেছে আসলে, সাথে সাথে এখন ইদানিং দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি। সরকারের যদি সুষ্ঠু ব্যবস্থা থাকে, আমার মনে হয় এটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা আছে। নতুন বছরে আমাদের প্রত্যাশা হচ্ছে এটাই, যে দ্রব্যমূল্য যেন আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। বিজয়ের 5 দশকের পরিণত বাংলাদেশ পা রাখল নতুন বছরে। তবু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের বীজ রোপিত হয়েছিল, তা কতটা পূরণ করতে পেরেছে রাষ্ট্র, সে প্রশ্ন তাড়িয়ে বেড়ায় নানা শ্রেণী পেশার মানুষকে। আগামী দিনগুলোতে তাই মহামারীর ধকল কাটিয়ে হোক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, স্বস্তি আসুক জনজীবনে, সেই প্রত্যাশাই শুভকামনা 2022। বাবু কামরুজ্জামান, নিউজ 24, মানিকগঞ্জ। ইংরেজি বছরের প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জে 1000 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। কালের কণ্ঠশুভ সংঘের সদস্যদের উদ্যোগে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। বসুন্ধরার কম্বল পেয়ে ভীষণ খুশি হয় দরিদ্র শীতার্ত নারী পুরুষ। আর এভাবে দরিদ্রদের মাঝে কম্বল দেয় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান জনপ্রতিনিধিরা। বসুন্ধরা গ্রুপের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী থেকে কম্বল দিল, তাদের অনেক ধন্যবাদ। খুব খুশি হয়েছে, বসুন্ধরা গ্রুপ যেন আজীবন আমাদেরকে এভাবে কম্বল দিয়ে সহযোগিতা করে। উনি যেন সবসময় সারা দেশে মানুষের পাশে দাঁড়াতে পারেন। আজকে বছরের এই প্রথম দিনে, বিশেষ করে নববর্ষের শুভ লগ্নে, আমরা যে এই একটা আত্মমানবতার সেবায় তাদের মাধ্যমে তাদের দেওয়া জিনিসকে নিয়ে সহযোগিতা করতে পারছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সুশৃঙ্খলভাবে কম্বল বিতরণ করা হচ্ছে, এই জন্য আমি বসুন্ধরা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ এলপিজি অটো গ্যাস স্টেশন এবং কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। শনিবার রাজধানী মহাখালীর রাওয়া ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল মাওলা। সভায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিবেশ বান্ধব বিকল্প সাশ্রয়ী যানবাহন জ্বালানি হিসেবে এলপিজি অটো গ্যাসকে ব্যাপক জনপ্রিয় করা এবং এলপিজি অটো গ্যাস ব্যবসার সম্প্রসারণ, সহজীকরণ, বিনিয়োগ সুরক্ষা ও নিরাপত্তা বাস্তবায়নের লক্ষ্যে এলপিজি কনভার্সন কিট আমদানি শুল্কমুক্তকরণ এবং অটো গ্যাসের মূল্য নির্ধারণের ফর্মুলা থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানানো হয়। সভায় বসুন্ধরা এলপি গ্যাসের হেড অফ সেলস প্রকৌশলী জকারিয়া জালাল বলেন, এই সেক্টরের সম্ভাবনার পাশাপাশি সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে সেটা সবার জানা প্রয়োজন। এই চ্যালেঞ্জগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। সভায় সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং এলপিজি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
জানুয়ারি থেকে রেমিটেন্সে প্রণোদনা 2% থেকে বাড়িয়ে 2.5% করার ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রণোদনার হার বাড়ানোর বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানি লন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের গুরুত্ব বিবেচনায় বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার লক্ষ্যে রেমিটেন্স পাঠানোর বিপরীতে সরকারের 2% প্রণোদনা বা নগদ সহায়তার হার বাড়িয়ে 2.5% নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধিত এই হার চলতি 2021-22 অর্থ বছরের আজ থেকে কার্যকর হয়েছে। এবার নিউজ 24 আন্তর্জাতিক। নতুন বছরের শুরুতে আরও 16 লাখ করোনা রোগী এবং 6,000-এর বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ বিভিন্ন এলাকায় বাড়ছে সংক্রমণ। তবে 2022 সালে করোনা ভাইরাস মহামারী হার মানবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তবে এজন্য বেশ কিছু শর্ত উল্লেখ করেছেন তিনি। এর মধ্যে একটি হলো করোনা সংক্রমণ রোধে দেশগুলোকে একসঙ্গে কাজ করা। খ্রিস্টীয় নতুন বছরের শুরুতে একটি বিবৃতি দিয়েছেন WHO প্রধান। এতে তিনি টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ ও টিকার মজুদের বিষয়েও সতর্কবার্তা উচ্চারণ করেছেন। সংবাদের এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবারে খেলার সংবাদ জানতে চলে যাব অপো স্টুডিওতে সহকর্মী পিঙ্কি সানোরের কাছে। ধন্যবাদ পদ্মা আপনাকে। আর এবার ক্লেমন খেলার সংবাদ। প্রথম দিনে আরো 2টি উইকেট ফেলতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ থাকতো বাংলাদেশের হাতে। আর ডেভন কনওয়ের উইকেটটি দিন শেষে টার্নিং পয়েন্ট বলে জানান পেসার শরীফুল ইসলাম। কনওয়ের উইকেটটা খুব ইম্পর্টেন্ট ছিল, সে ভালো খেলতেছিল, কিন্তু মোমিনুল ভাই এসে ব্রেক থ্রু দিয়েছে, তো খুবই এটা টিমের জন্য একটা উপকার হয়েছে। তো ইনশাল্লাহ আমরা ধরে রাখার চেষ্টা করবো এরকম রান রেট এবং কি উইকেট তাড়াতাড়ি তাদেরকে অল আউট করার জন্য। যদি আরেকটা বা দুইটা এরকম উইকেট যাইতো তা আর একটু খুশি লাগতো। আর এই ছিল খেলার সংবাদ। এখন সরাসরি মূল স্টুডিওতে চলে যাচ্ছি জুই এবং পদ্মার কাছে। ধন্যবাদ পিঙ্কি। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাই।